গত কয়েকদিন যাবৎ আমাদের দেশে একটা জিনিস নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে জিন্নার মৃত্যুবার্ষিকী উদযাপন আমাদের ঢাকা প্রেস ক্লাবে। এবং এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে এই জন্য যে যারা কথিত স্বৈরাচার হাসিনার উচ্ছিষ্টভোগী ছিলেন, কিংবা তার গণহত্যা, খুন, দর্শন, লুটপাট সব অপকর্মে নীরব সমর্থক ছিলেন, সেই সমস্ত মানুষরা সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে অনেক আলোচনা করে। আমার প্রশ্ন হচ্ছে, ভাই, মোহাম্মদ আলী জিন্না কি কোনো গণহত্যার সাথে জড়িত ছিলেন? তিনি কি পাকিস্তানি সেনাবাহিনীকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন? অথবা পাকিস্তানিরা যে ব্যবহার আমাদের সাথে করেছে, তা এটার কি কোনো ধরনের রিলেশন তার সাথে আছে? যে ব্যক্তি দেশভাগের মাত্র 1 বছরের মাথায় যে ব্যক্তি মারা যান, তাকে নিয়ে তার প্রতি তো ঘৃণা কেন, ভাই? আমার কাছে মনে হয় যে এটা আসলে তার প্রতি ঘৃণা। এটা হচ্ছে গিয়ে যে তিনি মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র চেয়েছিলেন। তিনি ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় হিন্দুত্ববাদের যে অখণ্ড ভারতের যে স্বপ্ন, সেইটার কফিনে তিনি পেরেক ঠুকেছিলেন। তিনি মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্রের জন্ম দিয়েছেন, মুসলমানদের অধিকার আদায়ের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেটের স্বপ্ন তিনি দেখেছিলেন এবং সেটা বাস্তবায়ন করেছিলেন। এর জন্য আপনি দেখবেন যে আমাদের সমাজের একটা নির্দিষ্ট শ্রেণীর মারাত্মক প্রতিক্রিয়া হয় যখনই আপনি জিন্নাকে নিয়ে আলোচনা করবেন, কিংবা পাকিস্তান এই শব্দটা আসলেই তাদের মধ্যে এক ধরনের অন্তর্জালা সৃষ্টি হয়। আপনি যদি এর প্রেক্ষাপটটা বুঝতে পারেন, তাহলে দেখবেন যে এর রিলেশনটা কোথায়। এর রিলেশনটা হচ্ছে আমাদের বর্ডারের ওপারে। ভারতে কিছু মানুষ আছে, যেমন RSS আছে, তারপর শিবসেনা আছে। এরা সব সময় দেখবেন যে এরা ইভেন কি পাকিস্তান ক্রিকেট টিম যদি ইন্ডিয়াতে আসতে চায়, ওরা হুমকি দেয় যে ওরা দাঙ্গা করবে, কিংবা বিভিন্ন ধরনের এটাকে যে কোনো ভাবে প্রতিহত করবে, পাকিস্তানিরা ইন্ডিয়াতে আসতে পারবে না, এইটা সেটা। এই ধরনের প্রতিক্রিয়াটা, এটা আসলে এক ধরনের ফ্যাসিজম। আর এই ফ্যাসিজমটা 15 বছর আগে যেটা শিশু ছিল, এখন এটা পরিপূর্ণ যৌবনে পরিণত হয়েছে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট রেজিমের আমলে। আপনি একটা জিনিস দেখবেন যে এদের মধ্যে এক ধরনের একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে, যেটা আপনি পাশ্চাত্য সমাজে দেখতে পারবেন। যারা ইউরোপ আমেরিকার পলিটিক্স সম্পর্কে পড়াশোনা করেন কিংবা খবর রাখেন, তারা জানেন যে পশ্চিমা বিশ্বগুলোতে যে কোনো কিছুই হোক, তাতে ইমিগ্রান্টের দোষ। যে কোনো কিছু, মন্দা, জবলেস, তারপরে ইকোনমিক ক্রাইসিস, ইনফ্লেশন, হাউজিং ক্রাইসিস, ডাক্তারের প্রবলেম, নার্সের প্রবলেম, বিভিন্ন ধরনের ওদের সমাজে যত ধরনের সমস্যা আছে, তার জন্য ওরা সব সময় ইমিগ্রান্টদের দায়ী করতে পছন্দ করে। কিছু মানুষ, সবাই না, মনে করেন 10% অফ দেয়ার সোসাইটি, তারা থিঙ্ক করে যে তাদের সমাজে যে সমস্যাই হচ্ছে সেটার জন্য দায়ী হচ্ছে ইমিগ্রান্টরা না আসলে তাদের দেশে এই সমস্যা হইতো না। সেম থিং ইন বাংলাদেশে কিছু মানুষ সবসময় মনে করে যে এই সব আমাদের দেশের যত সমস্যা আছে, সব সমস্যার জন্য পাকিস্তানিরা দায়ী। আমাদের 71-এর জন্য পাকিস্তানি দায়ী, 52-এর ভাষা আন্দোলনের জন্য পাকিস্তান দায়ী, আপনার 1947-এ বাংলাদেশ এবং পাকিস্তান নামক আলাদা একটা রাষ্ট্রের জন্ম, তৎকালীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়াটা, এটার জন্য কাদের আজম জিন্নাহ উনি দায়ী। এটা হচ্ছে গিয়ে কংগ্রেসের নেগেটিভ। কংগ্রেস 1947-এর আগে এই ধরনের একটা নেগেটিভ তৈরি করতে সক্ষম হয়েছিল যে ভারতীয় মুসলমানরা যদি ভারতকে ভেঙে, ভারত থেকে বের হয়ে গিয়ে আলাদা রাষ্ট্র গঠন করে, তার ভারতীয় মুসলিমরা দুর্বল হয়ে পড়বে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বর্তমানে যারা ভারতে বসবাস করছেন, মাইনরিটি মুসলিম পপুলেশন, তাদের রাইট সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে? আপনি জানেন যে হায়দ্রাবাদ একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট ছিল। কোথায়? ওয়ার ইজ হায়দ্রাবাদ নাও? সামান্য দাঙ্গা ফাসাদ তৈরি করে ভারতীয় সেনাবাহিনীরা হায়দ্রাবাদ দখল করে এটাকে এখন ইন্ডিয়ার পার্ট বানিয়ে ফেলেছে। হোয়াট অ্যাবাউট সিকিমের কি অবস্থা হয়েছিল? তো আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে যারা এই দেশে পাকিস্তান কিংবা মুসলমান এই সমস্ত শব্দগুলো শুনলে যাদের গাত্র দেওয়া শুরু হয় না, এরা আসলে হচ্ছে গিয়ে আপনার ওই RSS শিবসেনার প্রেতাত্মা। এদের মন মানসিকতায় সবসময় ঘৃণা, উগ্রতা, সাম্প্রদায়িকতা এদের বুনিয়াদ। এরা সবসময় ভিতরে এক ধরনের একটা প্রতিহিংসা লালন করে। এরা সবসময় মনে করে যে আমি যেটা চাই শুধু সেটাই রাইট। অন্য মানুষ কাউকে শ্রদ্ধা করতে পারবে না, অন্য মানুষ কাউকে ঘৃণা করতে পারবে না, অন্য মানুষ কাউকে স্মরণ করতে পারবে না। আরে ভাই, মানুষ কাকে স্মরণ করবে কিংবা কাকে স্মরণ করবে না, এটা সম্পূর্ণ তার বিষয়। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ চয়েস। তো এটা যারা শেখ হাসিনার এই ফেসিবাদের মনে করেন সমর্থক, বা শেখ হাসিনার ফেসিবাদের ছায়ায় যারা বেড়ে উঠেছে, এই সমস্ত মানুষগুলা, এই সমস্ত ব্রেইন ওয়াশড মানুষগুলা কখনোই আপনার পছন্দের প্রতি সম্মান জানাতে পারবে না। কারণ এটা তাদের সিস্টেমেই নেই। কারণ এই সমস্ত মানুষরা সবসময় মনে করে কি যে ওই 71-কে বেচে, ওই 71-কে পুঁজি করে তাদেরকে রাজনীতি করতে হবে, তাদেরকে বাঁচতে হবে, তাদেরকে রাষ্ট্রকে ব্যবহার করে লুটপাট করতে হবে। এটা হচ্ছে তাদের এটা ব্যবসায়িক পুঁজি। 1971 ইজ এ ব্যবসায়িক পুঁজি। নয়তো
যেই মানুষটা 1947-এ পাকিস্তান রাষ্ট্রের জন্ম দিয়েছেন এবং 1948-এ যে মানুষটা মারা গেছেন, সেই মানুষটার প্রতি ভাই আপনার এত বিদ্বেষ কেন? কেন আপনার এত আক্রোশ এই মানুষটার প্রতি? এই মানুষটা কি করেছে, আপনার কি ক্ষতি করেছে, সেটাই আমি জানতে চাই। এই মানুষটা কি আপনার কোনো ক্ষতি করেছে? না। আমি যতটুকু জানি, যতটুকু প্রতিটা ইতিহাস পড়নেওয়ালা মানুষ জানেন যে কিভাবে কংগ্রেস চেয়েছিল যে আমাদেরকে একটা মানে ইউনাইটেড ভারতের মধ্যে রেখে কিভাবে বছরের পর বছর ওই মুঘল শাসনের বদলা নেওয়া যায়, মুসলমানদের 850 বছরের বদলা নেওয়ার জন্য কংগ্রেসের যে নীলনকশা ইংরেজদের সাথে। আপনারা ভালো করে জানেন যে 1857-এ সমস্ত হিন্দুরা ইংরেজদেরকে সাহায্য করেছিল যাতে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। এবং আপনারা সবাই জানেন যে এরপরে যে জমিদারি শাসন, তারপরে হিন্দু জমিদারদের যে অত্যাচার আমাদের উপরে, এই মুসলমানদের উপরে। আসলে মানুষ, সমস্যা হচ্ছে কি, আমাদের দেশের মানুষেরা সবসময় এরা হচ্ছে যারা এই সমস্ত মানুষ যারা শর্ট সাইটেড, ইতিহাস বিমুখ মানুষ, এরা আসলে ইতিহাসের পাতা কখনো উল্টে দেখতে চায় না যে হোয়াট হ্যাপেন্ড বিফোর 1971, 1947। এরা সেটা দেখতে চায় না। একটা সময় আমাদের দেশের মানুষেরা কি পরিমাণ জুলুম অত্যাচারের শিকার হয়েছিলেন হিন্দু জমিদার দ্বারা, এটা তো সবাই জানেন। বঙ্গভঙ্গের কারণ, রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা, এছাড়া আরো অনেক কিছু, যেটা আমি এই ছোট্ট ভিডিওতে বলে এটা শেষ করা যাবে না। বাট আমি শুধু এটাই বলতে চাই যে এই ঘৃণা আমাদেরকে এটা বন্ধ করতে হবে ভাই, আমাদেরকে এটা স্টপ করতে হবে। এটা না 2024 সাল, এটা 2005 কিংবা 6 সাল না, এটা 2024 সাল। এটা এখন দুনিয়া আপনার সামনে। আপনি গুগল করেন, আপনি ইতিহাস পড়তে চাইলে আপনাকে লাইব্রেরিতে যেতে হবে না, আপনি গুগলে যান। হাজার হাজার বুক আছে, হাজার হাজার ব্লগ আছে এটা নিয়ে, এই বিভিন্ন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে, স্বাধীনতার পূর্বোত্তর বিষয় নিয়ে, আগের বিষয় নিয়ে। এই সময় এসে আপনাদের ভেতর এই যে আপনারা ঘৃণা পুষছেন, এটা দিয়ে আসলে কিছু কোনো লাভ হবে না, বরং সমাজে বিভক্তি পয়দা হবে। একটা ইনক্লুসিভ, একটা সুন্দর সুস্থ সমাজ যদি আমরা গড়তে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অপরের পছন্দটাকে সম্মান করতে হবে। যে আমি পাকিস্তানকে সাপোর্ট করি, ইট ডাজন্ট ম্যাটার, এটা আমার ব্যক্তিগত চয়েস। আপনি ভারতকে সাপোর্ট করেন, আই রেসপেক্ট। আমি বলতে চাই না যে আপনি ভারতকে পছন্দ করতে পারবেন না কিংবা ভারতের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করতে পারবেন না, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে 1971-কে যেভাবে কমার্শিয়ালাইজড করা হয়েছে, যেভাবে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা হচ্ছে সেই 71 থেকে, এটা আসলে খুবই দুঃখজনক। এটা আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্য কখনোই ভালো না। যার প্রমাণ হচ্ছে এই শেখ হাসিনার রেজিম, শেখ হাসিনার 15 ইয়ার্সের এই অপশাসন, দুঃশাসন, এই দেশটাকে লুটপাট করে একদম সর্বশান্ত করে দেওয়া। এটা হচ্ছে গিয়ে এই যে কালচারালি 71-কে ম্যানিপুলেট করার যে একটা অপচেষ্টা, তার ফলাফল হচ্ছে গিয়ে শেখ হাসিনা। আপনি যখন কোনো একটা সমাজে, সোসাইটিতে বিষ চড়াবেন, আপনি যখন কোনো একটা নির্দিষ্ট জাতির বিরুদ্ধে আপনি সবসময় বিদ্বেষ পোষণ করবেন, আপনি একটা সুন্দর জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। তাই আমার সবার কাছে অনুরোধ যে প্লিজ এইসব ননসেন্স স্টপ করেন। এই যে আপনাদের চেতনা খেলা, এটা বন্ধ করেন, ঠিক আছে? এটা সহ্য করার বাইরে চলে যাচ্ছে। কারণ আমাদেরকে এখন সামনে এগোতে হবে। আমরা যদি ওই 1947-এ, 1971-এ এই সমস্ত পড়ে থাকি, তাহলে আমরা সামনে আগাতে পারবো না ভাই। দেখেন দুনিয়া কোথায় চলে গেছে আর আমরা কোথায় পড়ে আছি।